একসময় ঢাকার অধিকাংশ এলাকায় অসংখ্য ভবন নির্মিত হয়েছে কোনো স্থপতির সম্পৃক্ততা ছাড়া, ভবিষ্যতের কথা না ভেবে। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা ও রুচিবোধের পাশাপাশি ভবন ব্যবহারের ধরনেও পরিবর্তন এসেছে। তাই কয়েক দশক আগে তৈরি হওয়া অনেক ভবনই এখন কার্যকারিতা হারাচ্ছে। কিন্তু ভবন পুরনো হলে তা ভেঙে ফেলাই কি একমাত্র সমাধান? একটা পুরাতন বিল্ডিং তো চাইলে আমরা যে কোনো সময় ভাঙতেই পারি, কিন্তু পুরাতন বিল্ডিংটাকে যদি না ভেঙে তার যেই ভবিষ্যতের রিকোয়ারমেন্টগুলো, ফাংশনাল যে রিকোয়ারমেন্টগুলো ছিল ওইগুলোকে মিট আপ করে, টেকনিক্যাল চ্যালেঞ্জগুলো রেট্রোফিটিং হোক করে যদি আমরা ওভারঅল রেনোভেশন করে জিনিসটাকে রাখতে পারি, তাহলে আমি কেন ভাঙবো বিল্ডিংটাকে? পুরাতন বিল্ডিংটাকে আমরা যদি না ভেঙে নতুন বিল্ডিং না বানিয়ে যদি ওই রেনোভেশন করি, তো সেক্ষেত্রে যে আমার অর্থ বা সময়ের যেই ব্যাপারটা, সো এটা তো আমাদের একটা বড় বেনিফিট। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়নে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজ আমরা জানবো কিভাবে একটি পুরনো ভবন পেল নতুন রূপ, এবং আমাদের সঙ্গে আছেন স্থপতি আহনাফ আকিব সিদ্দিক, যিনি ডায়ালগ স্টুডিওর কর্ণধার। ভাইয়া, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সময় দিয়েছেন। এবং যেই প্রকল্প নিয়ে আমরা কথা বলছি, প্রথমেই যদি জানতে চাই যে পুরনো বিল্ডিং ছিল এবং এখানে আসলে ফাংশনালিটিতে চেঞ্জ এসছে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু এই বিল্ডিংটা কেন ভাঙা হলো না? কেন পুরনো বিল্ডিংটাকে আপনি নতুন করে নতুন রূপ দিলেন বা নতুন জীবন দিলেন? সব কিছু তো ভেঙে ফেলা একটা সলিউশন না। ভেঙে ফেলার সাথে তো অনেকগুলা ইস্যু চলে আসে, যেমন কার্বন ফুটপ্রিন্ট থেকে শুরু করে আরও অনেকগুলা ব্যাপার চলে আসে। তো আমরা যদি না ভেঙে ক্লায়েন্টের যেই ফাংশনাল এক্সপেকটেশন থেকে শুরু করে অন্যান্য যেগুলো, সেগুলো সব কিছু যদি অ্যাকোমোডেট করে আরও এক্সট্রা ভ্যালু অ্যাডিং তাকে অফার করা যায়, তো আমি কেন ভাঙবো? এই বিল্ডিংটা যে সময়ে অথরিটি ড্রয়িং করা, সো ওই সময় যে সেটব্যাক রুলস, এখনকার সেটব্যাক রুলসটা সেম না। মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে উনি যদি ভেঙে নতুন করে সেম প্লটের মধ্যে, তাইলে আসলে আমরা হয়তো বা স্কোয়ার ফিটে হিসাব করলে স্কোয়ার ফিটের ক্যালকুলেশন করলে আমরা কম পাবো। এই বিল্ডিংটার ক্ষেত্রে বেনিফিটটা কি হচ্ছে তাহলে, বা ফাংশনালিটির জায়গা থেকে কি চেঞ্জ এলো? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসলে কি ছিল আপনার কাছে? ধানমন্ডিতে একটা 4 কাঠার প্লটে, এটা আর্লি 90s দিককার কনস্ট্রাকশন করা একটা বিল্ডিং। তো এরপরে এই বিল্ডিংটা বিভিন্ন ইউজার গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে আগে রেসিডেন্সিয়াল ছিল, পরে অফিস বা মিক্সড ইউজ হয়েছে। তো ওনাদের মতো করে ভিতরে অনেক চেঞ্জ করছে, ইভেন কলাম বিমে ওনারা অনেক ইফেক্ট করছে। তো এরপরে ফাইনালি যখন আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে আসলো, তখন ওনার যে রিকোয়ারমেন্টটা ছিল যে ওনার নিজের অফিস প্লাস থাকার জায়গাটা একই বিল্ডিংয়ে অ্যাকোমোডেট করতে চায়। সো এইটার জন্য যত ধরনের দরকার, সো ওই ব্যাপারগুলো আমরা এখানে অ্যাকোমোডেট করি। সো এটা নিচতলাটা আমরা খালি রেখেছি ওনার কার পার্কিংয়ের জন্য, প্লাস অন্যান্য কমন ফাংশন হিসাবে। আর তার উপরে 3টা ফ্লোর জুড়ে আছে অফিস। 3টা ফ্লোরের ফ্লোর প্ল্যানটা আবার একটু ডিফারেন্ট, এক এক ফ্লোরে এক এক রকম ইস্যু অ্যাকোমোডেট করা আছে। তার উপরে হলো ওনার নিজের বাসা। এই বিল্ডিংটা যখন তৈরি করা হয়েছিল, তখন যে ধরনের ফাংশন বিবেচনা করা হয়েছে, তো কলাম গ্রিডটা সেই অনুযায়ী সাজানো। এখন এটাকে আবার বিভিন্নভাবে কেটে মানে নতুন করে কিছু ফাংশন যে অ্যাকোমোডেট করা, এর কি চ্যালেঞ্জ ছিল একটু যদি ব্যাখ্যা করতেন। আমি যদি বিল্ডিংটার মডেলটা দেখি, হ্যাঁ, বিল্ডিংটা বাইরের থেকে আউটলুকটা আমরা চেঞ্জ করছি। ফ্রন্টে একটু টিপিক্যাল এখন যে কন্টেম্পোরারি, যেহেতু আমার বিল্ডিংয়ের 3 দিকেই সারাউন্ডিং বিল্ডিং আছে, শুধুমাত্র আমি একদিকে রোড সাইড পাচ্ছি। তো অফিসটাতে পুরোটাকে যদি আমরা কার্টেন গ্লাসে কভার করতে পারি, আবার বাসাটাকেও একটু ডিফারেন্সিয়েট করা, সো ওই থ্রেশহোল্ডটা রাখা, এরকম কিছু ব্যাপার ছিল বিল্ডিংয়ের বাইরের দিক থেকে। আর বাসাটা যদি বলি, বাসাটা নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করি। ছোট্ট একটা বাসা, 17 ফ্লোরে 1700 স্কোয়ার ফিট, ভেতরে ডুপ্লেক্সের সিঁড়ি। তারপরেও আমরা অন্যান্য ওনাদের ফাংশনগুলোকে অ্যাকোমোডেট করার পরেও আমরা একটা ট্রিপ্লেক্স কোর্টের মতো ভেতরে অ্যাকোমোডেট করি। এটা অনেকটা কি বলবো, ইন্ট্রোভার্ট অ্যাপ্রোচ। যেহেতু আমি ভেতরে কোনো ভিউ অ্যাকোমোডেট করতে পারছি না, মানে বাইরের দিক থেকে কোনো ভিউ অ্যাকোমোডেট করা যাচ্ছে না, সো হোয়াই নট আমরা ভেতরে একটু গল্প বলার মতো একটা জায়গা তৈরি করলাম। আমরা যদি একটু ওনার অ্যাকোমোডেশন ব্লকটা একটু ডিটেলে দেখি, যে আপনি যদি দেখেন এইখানে ওনার বিল্ডিংয়ের মেন
সিঁড়ি আর লিফটের পোর্শনটা। সো এমনি খুবই লিনিয়ার একটা ছোট্ট একটা টাইনি প্লট বলা যায়। তো এখানে আমরা যেটা করেছিলাম, কমন ফাংশনগুলো তো থাকলোই, এখানে ভেতরে ডুপ্লেক্সের স্টেয়ার দেওয়ার পরে আমরা একটা নন ফাংশনাল জায়গা বের করি ইন বিটুইন লিভিং অ্যান্ড দ্য সার্ভিস অ্যান্ড আদার থিংস। আমরা একটা নন ফাংশনাল স্পেস, এইটাকে আমরা ট্রিপল হাইটে কনভার্ট করি, যেটা আমি উপর থেকে সানলাইট পেনিট্রেট করা যায়। যেমন হ্যাঁ, এটা হলো এটার উপরের ফ্লোর প্ল্যানটা। যদি আমি দেখি, যেমন এইটা হলো উপরের ফ্লোরগুলোতে বেসিক্যালি আছে ওনার মাস্টার বেডগুলো, 3টা মাস্টার বেড। সো 3টা মাস্টার বেড দেওয়ার পরেই যে এই জায়গাটার উপরেও ছাদে খালি, তার উপরে তো ছাদে আমরা লেমিনেটেড গ্লাস ইউজ করি। তো ওইখান থেকে পুরা 30 ফিট এর উপর পর্যন্ত আলো আসতেছে। যেটা আসলে মজার ব্যাপারটা হলো, এই যে নন ফাংশনাল স্পেসটা, এইটা আসলে পুরা বাসাটাকে কিন্তু বাইন্ড করতেছে আপনার। ওনারা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সময় ওইখানেই কাটাতে পছন্দ করতেছেন। আরেকটা ব্যাপার আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ছিল যে আসলে বেডরুমগুলোতে আমরা যতটা কম ফোকাস দিয়ে, বেডরুমগুলোর সাইজ যতটা বেয়ার মিনিমাম রেখে, কমন ফাংশনগুলা, কমন ফ্যামিলি লিভিং বলেন, লিভিং এই নন ফাংশনাল জায়গাগুলোকে যতটা পারা যায় এনহ্যান্স করা। তো এক্সিকিউশনের সময় নিশ্চয়ই কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জেস ছিল, সেটা কি কি? সো এটা যখন আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করলাম, দেখা গেল যে আসলে কলামের অবস্থাগুলো ভালো না। যখন আমরা নতুন বিল্ডিংগুলো স্ট্রাকচারাল অ্যানালাইসিস যেভাবে করি, এটাও সেমভাবে করার পরেও দেখলো যে এটা ফেল করতেছে। ওকে। সো তখন উনি আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন হাসান হাবিব ভাই, তো উনি বললো যে এটা করতে হবে, রেট্রোফিটিং করতে হবে আপ টু লেভেল 3। সো আবার ফুটিং থেকে রড তুলে নিচের সবগুলা কলামকে মোটা করা হয়। আচ্ছা। সো এটার করার ফলে আমরা মোটামুটি বলতে পারি যে এই বিল্ডিংটা একেবারে নতুন বিল্ডিং যেরকম আমাকে দিবে, লংজিভিটি দিবে, মানে এটা লাইফ স্প্যান অনেক বেড়ে গেল। লাইফ স্প্যান, তারপর আর্থকোয়েকের ইস্যু, ওই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা সম্ভব হয়। এমনিতে যে ভয়েড যে স্পেসটা তৈরি হলো বা কোর্টইয়ার্ড যদি বলি, এলিভেটেড কোর্টইয়ার্ড, সেটার ক্ষেত্রে তো আপনাকে একটা স্ল্যাব কেটে এখানে একটা হলো স্পেস তৈরি করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে কি কোনো আচ্ছা হ্যাঁ, যেহেতু আমরা পুরাতন স্ল্যাব কেটে আবার করতেছি, সো ওইখানে যেহেতু আগে কোনো বিম নাই, সো ওই পয়েন্টগুলোতে আবার এখন যদি আমি মেটালের বিম দিতাম, তাহলে আবার ভলিউমেট্রিকলি আবার একটা এক্সট্রা এলিমেন্ট চলে আসতো। তো ওই এলিমেন্টগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে কার্বন ফাইবার ইউজ করি। আচ্ছা। সো কার্বন ফাইবার অনেকটা ওই টেনজাইল এলিমেন্টের মতো। সো ওইটাকে দিয়ে আমরা সিমলেস স্ল্যাব রেখে ওই টেকনিক্যাল চ্যালেঞ্জটা মিট আপ করা সম্ভব হয়েছে এখানে। এটা খুব সাধারণভাবে যে কারোর মাথায় এই প্রশ্নটা আসবে যে আমি একটা নতুন বিল্ডিং বানানো তো অনেক খরচের ব্যাপার, পাশাপাশি যেহেতু অথরিটি অ্যাপ্রুভাল, রুলস রেগুলেশনের জন্য আমার জায়গা কমে যাচ্ছে, বিল্ট এরিয়া কমে আসছে, এই বিষয়গুলো তো আছেই কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে। তো এখানে তো নিশ্চয়ই বেশ কয়েকটা বেনিফিট, যেহেতু একটা অ্যাডাপটিভ রিইউজে গেলেন এবং রেট্রোফিটিং বা রেনোভেশনের মাধ্যমে এটাকে একটা নতুন লাইফ স্প্যান বাড়িয়ে দিলেন নতুন করে। তো সেই ক্ষেত্রে কি কি বেনিফিট হলো মোটা দাগে? যদি এখন তো আমরা যখন রেট্রোফিটিং করলাম, এটা তো বিল্ডিংটা আমার নতুনের মতো, এখন যখন করতেছি তখন যে স্ট্রাকচারাল যেই বেনিফিট বা বিএনবিসি যে রুলসটা আছে, আর্থকোয়েকের ইস্যু, সো ওইগুলোকে এখানে মিট আপ করা সম্ভব হলো। আরও বিষয় আছে, যেমন ক্লায়েন্টের ক্ষেত্রে তো টাইম লাইনটা তো একটা বড় ফ্যাক্ট। সো আমরা অনেকে না করতে পারলেও, সো টাইম ইজ তো মানি। সো একটা নতুন বিল্ডিং ভেঙে নতুন করার যেই টাইম ফ্রেম, সো ওইটা তো এখানে ওভারকাম করা সম্ভব হয়েছে। আর খরচও তো আমরা তো সিগনিফিক্যান্টলি কমে গিয়েছে। এই প্রজেক্টের পুরো গল্পটা যদি মোটা দাগে বলেন, যে কিভাবে আপনারা এর সঙ্গে জড়িত হলেন এবং ডিজাইন ফেজে যারা কাজ করেছেন, ডিজাইনের যে ডিসিশন মেকিং প্রসেস, সেটা নিয়ে একটু যদি। পার্টিকুলার এই প্রজেক্টের ক্ষেত্রে টাইম ফ্রেম খুবই লিমিটেড টাইম ফ্রেম ছিল। আমাদের টার্গেট ছিল 1 বছরের মধ্যে কমপ্লিট করা। তো আসলে ডিজাইন কনস্ট্রাকশন প্যারালালি চলেছে। অন টেবিল ডিজাইন করার সময় পেয়েছি আমরা লেস দেন আ মান্থ, তারপরে এটা আসলে কনস্ট্রাকশনে প্যারালালি চলে যায়। এরপরে আমরা অন্যান্য ডিসিশনগুলো অন সাইট থেকেই নেওয়া হয়। আমরা ডায়ালগ স্টুডিও থেকে আমাদের 3জন পার্টনার, 3জন মিলেই আসলে বিভিন্ন ডিজাইন ডিসিশনগুলো নেই। এর যে আর্কিটেকচারাল যে অ্যাস্থেটিকের বিষয়টা, যেটা ম্যাটেরিয়াল সিলেকশন, কালার এবং ওভারঅল যে কম্বিনেশন, সেটা নিয়ে যদি একটু বলতেন। এই প্রজেক্টে হ্যাঁ আমরা লাকি, ক্লায়েন্ট আমাদেরকে ভেতরের দিক, ইন্টেরিয়র বা অন্যান্য ব্যাপারগুলোতে আমাদের অনেক ফ্রিডম দেয়। সো কালার সিলেকশন থেকে শুরু করে আমরা সবই ন্যাচারাল প্যালেটে চলে যাই। যেমন আমরা এখানে যা যা ইউজ করছি, কাঠ,
তারপরে আপনার ফ্লোর ফিনিশে দেখবেন ইটের ব্যবহার আছে, ইভেন আমাদের যে ট্রিপল হাইট স্পেসের যেই ফ্লোর ফিনিশ ওটাতেও ইট। আর অন্যান্য ক্ষেত্রে ফ্লোর ফিনিশ নিয়ে আমরা এখানে বেশ কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগ পাই। তারপরে ন্যাচারাল ম্যাটেরিয়াল হিসেবে ট্রাভাটাইনও আমরা ইউজ করি, আবার বড় সাইজের ট্রাভাটাইন ইউজ করি, ছোট সাইজের যেটা আসলে খুব কম খরচে পাওয়া যায়। আবার আমরা ওয়াশরুমগুলোতেও পুরোটাই মার্বেল, কিন্তু মার্বেলগুলোর সাইজ খুবই ছোট, যেটা আসলে আমাকে অন্য একটা ডিফারেন্ট প্যারামিটার বা ডিফারেন্ট ভ্যালু অ্যাড করতেছে। কত 3 ইঞ্চি বাই 8 ইঞ্চি মার্বেল আমরা এখানে কেটে কেটে ইউজ করা। প্রথমে তো এটা খুব গদ বাঁধা একটা বিল্ডিং, এর ভেতরে রেসিডেন্সিয়াল ধানমন্ডি এরিয়ার একটা এবং রেসিডেন্সিয়াল মানে সেখানে আসলে গল্প সেই অর্থে কোনো ভিন্নতাও ছিল না। এখন যেমন অনেক বৈচিত্র্যপূর্ণ ব্যবহারের মধ্যে চলে এসছে, একেবারে গ্রাউন্ড ফ্লোরের পার্কিং এরিয়া থেকে শুরু করে রুফটপ পর্যন্ত। তো সেই দুটো জিনিস যদি আপনি একটু পাশাপাশি উল্লেখ করেন। এইটা 90s-এর একটা টিপিক্যাল যেই বিল্ডিংটা ছিল, রেসিডেন্সিয়াল বিল্ডিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন থেকে। সো এইখান থেকে এখন এই সময়ে কন্টেম্পোরারি সময়ে আমার ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে এটাকে হয়তো আমরা একটা এখন কন্টেম্পোরারি নতুন বিল্ডিং করলে যেরকম চিন্তাভাবনা করতাম, সো ওই অ্যাপ্রোচে নিয়ে যাওয়া হয়। হয়তো মানুষজন এখন ডিফারেন্সিয়েট করতে পারবে না আগে বিল্ডিংটা কীরকম ছিল বা এখন কী পর্যায়ে গেল, উইথ আদার ভ্যালু অ্যাডিং এলিমেন্টস। মানে পুরোপুরি নতুন একটা চেহারা। এবং যেটা আপনি বলছিলেন যে 90-এর দশকে নির্মিত একটা ভবন, যেটা আসলে কোনো স্থপতির হয়তো সেখানে সংস্পর্শও ছিল না, ঠিক সেই জিনিসটাকে রেখে এর চেহারাটা পুরোপুরি বদলে দিলেন। এবং আপনার দ্বারস্থ হওয়ার মাধ্যমে এই বিল্ডিংয়ের যিনি আসলে ক্লায়েন্ট বা এখানে যিনি বসবাস করছেন বা যার অফিস, তিনি পুরোপুরি নতুন কিছু একটা পেলেন এবং এটা ট্রান্সফরমেশন এখানে ঘটে গেল। আমরা যদি নতুন একটা বিল্ডিং করতাম, 7 তলা একটা বিল্ডিং, সো সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র বেসিক ডমিনো স্ট্রাকচার করতেই 1 বছর লেগে যেত। তো সেক্ষেত্রে আমরা ওই 1 বছর ওই টাইমটা আমরা রিকভার করতে পেরেছি। আর এমনি কনস্ট্রাকশন করা যেহেতু ওই ডমিনো স্ট্রাকচারটা আমরা করতে হচ্ছে না, শুধুমাত্র আপ টু লেভেল 3 পর্যন্ত রেট্রোফিটিং করা, তো কস্টিং যদি বলি অ্যাভারেজ হয়তো বা 30-40% আমরা এখানে ওই কস্টটা রিডিউস করতে পেরেছি, অ্যাপার্ট ফ্রম 1 ইয়ার গেইন। কস্টিংয়ের বিষয়টা আপনি উল্লেখ করলেন এবং হচ্ছে যে একটা টাইম ফ্রেম বোঝা গেল যে ভেঙে আগাগোড়া নতুন করে করতে গেলে কতটুকু সময় লেগে যেত এবং এটা আসলে কতটুকু সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু এর যে আয়ুষ্কাল সেটা আসলে কতটুকু বাড়লো, কারণ অলরেডি তো এটা 30 বছরের বেশি সময়ের পুরনো বিল্ডিং। জি, সেই ক্ষেত্রে আমরা নতুন করে আরো কতদিন এর আয়ু পাবো? সো এখন বিএনবিসি কোড অনুযায়ী নতুন বিল্ডিং ডিজাইন করার সময় যেই গাইডলাইনটা হয়, ওই গাইডলাইন হিসেবেই আমরা রেট্রোফিটিংটা করেছি। তো এখন বিল্ডিং করলে যেই ইয়ার স্পেন্ডটা আমরা পেতাম, সো এক্স্যাক্টলি সেম স্পেন্ডটা আমরা পাচ্ছি এখন এখান থেকে। তার মানে আনুমানিক কত বছর ধরতে পারি? 100 ইয়ার্স আমরা ধরতে পারি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা শুনেছি তার মাধ্যমে বুঝতে পেরেছি যে একটি ভবন পুরনো হলেই তা ভেঙে ফেলা প্রয়োজন নেই, বরং রেট্রোফিটিং, রেনোভেশন বা বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে একে নবজীবন দেওয়া সম্ভব। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট হেলাল উদ্দিন স্যার। স্যার কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি যতটুকু জানি আপনার 28 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সটাতে আপনি কোন ধরনের কাজগুলো বেশি করেছেন? আমি গভর্নমেন্ট প্রজেক্ট করেছি বেশ কিছু, তারপর প্রাইভেট হাউস। সেই গভর্নমেন্ট প্রজেক্টে তো আগে যেটা দেখতাম যে ছোট ছোট বেশ কিছু প্রজেক্ট হচ্ছে, একটা কোয়ার্টার থাকতো বা ডিফারেন্ট টাইপের বিল্ডিং থাকতো। এখন কি কোনো ধরনের চেঞ্জ এসছে নতুন? চাহিদা অনুযায়ী গভর্নমেন্ট অনেক উঁচু বিল্ডিং করছে, হাই রাইজ বিল্ডিং।
আগে যেগুলো 5-6 তলা ছিল এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিংও 20 তলা করছে। অফিস বিল্ডিংগুলো এগুলো তো প্রচুর কাজ হচ্ছে। আগে পার্কিং ফ্যাসিলিটি যেমন সারফেস পার্কিং হতো, এখন বেসমেন্টে করছে। বেসমেন্টটা তো মানে মাটির নিচে থাকে, সো এই জায়গায় কি ওয়াটারপ্রুফিং এর কোনো প্রয়োজন পড়ে? অবশ্যই ওয়াটারপ্রুফিং করতে হয়। বেসমেন্টের জন্য সাধারণত মেমব্রেন ইউজ করি। এর ভেতরে যেমন এশিয়ান পেইন্টসের স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K ভালো প্রোডাক্ট, এটা ইউজ করা হয়। এই মেমব্রেনগুলো তো মানে বিভিন্ন ভেন্ডরও আপনাদের কাছে সেল করছে এবং অন্যান্য কোম্পানিও সেল করছে, এর মধ্যে কি আপনার কোনো ডিফারেন্স পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, কারণ কে কোত্থেকে ইম্পোর্ট করছে আমরা তো জানি না। আমরা যারা ম্যানুফ্যাকচার করছে তাদের কাছ থেকে নেওয়াটাই আমরা বেটার মনে করি। এশিয়ান পেইন্টসের যেটা আমরা পাই এশিয়ান পেইন্টস থেকে, তাদের কাছ থেকে আমরা জবাবদিহির এটাও পেতে পারি। গভর্নমেন্টে কাজ করার জন্য প্রোডাক্টগুলোকে কি কোনোভাবে আলাদাভাবে স্পেসিফিকেশন হতে হয় বা কোথাও মেনশন করা দরকার পড়ে? এটা অবশ্যই আপনার শিডিউলে থাকতে হয়। যেখানে গভর্নমেন্ট প্রজেক্টগুলো টেন্ডারে কাজ করা হয়, টেন্ডার শিডিউলে যে সমস্ত কোম্পানি এনলিস্টেড থাকে, যেমন এশিয়ান পেইন্টস আছে, যেখানে আমরা সমস্ত প্রোডাক্টগুলো একবারে পাই। তার মানে রেড শিডিউল বুকের কথা আপনি বোধহয় বলছেন। একটা আমব্রেলার আন্ডারে আমরা এশিয়ান পেইন্টসকে পাচ্ছি, যেখানে সব ধরনের সলিউশনই আমরা পেতে পারি। যেমন আপনার এসবিএস এবং এপিপি মেমব্রেন, এটা এশিয়ান পেইন্টস থেকে আমরা নিয়ে থাকি। এটা ভালো কাজ করছে এবং আমরা যতদিন ইউজ করেছি সেগুলো কোনো কমপ্লেন পাইনি। যে আপনি আসলে লাক্সারি ভিলাগুলোকে ডিজাইন করেন, এক একটা ভিলা তো এক একটা ভিলার থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়, কিন্তু কিছু ফাংশন হয়তো কমন থাকে। সো এই ফাংশনগুলোর দিক থেকে চিন্তা করলে কোন কোন ব্যাপারগুলো প্রায়োরিটি দেন ডিজাইন করার ক্ষেত্রে লাক্সারি ভিলাকে? আমাদের ঢাকা শহরে সাধারণত প্লটিং সিস্টেমটা আছে। একটা প্লট পাশাপাশি প্লট থাকে, পাশে হাই রাইজ হলো, আমি পাশে সিঙ্গেল ফ্যামিলি হাউস করলে আমাকে আলো বাতাস এটা খেয়াল রাখতে হয়। এবং এই সানলাইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ফিনিশিং, ওয়াল ফিনিশিং জিনিসটা ভালো হতে, আমি সাধারণত পেইন্ট ইউজ করি ওয়ালে ফিনিশিং ম্যাটেরিয়াল হিসাবে। লাক্সারিয়াস বিল্ডিং আর একটা জিনিস থাকে, সুইমিং পুল সব অনেকে চায়। সুইমিং পুলে আমাদেরকে যেটা করতে হয়, আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে ইউজ করি সুইমিং পুলটা, তখন এক ধরনের ট্রিটমেন্ট হয় ড্যাম্প প্রুফের জন্য। আর একটা ছাদে যদি করি, ছাদে করলে আর এক ধরনের ট্রিটমেন্ট হয়। ছাদে করলে সাধারণত আমরা 2টা লেয়ারে কাস্টিং করি, প্লাস আপনার টাইলস লাগানোর আগে সুইমিং পুলের ওয়ালে আমরা ড্যাম্প প্রুফের জন্য মেমব্রেন ইউজ করি। মেমব্রেন ছাড়া কি আর কোনো ধরনের অ্যাডভান্স টেকনোলজি এসেছে যেটা আমরা ইউজ করতে পারি? ইজি একটা সলিউশন আছে, যেটা আপনার সিমেন্টিশিয়াস একটা লেয়ার তৈরি করে। এশিয়ান পেইন্টসের স্মার্ট কেয়ার ড্যাম্প ব্লক 2K, এই প্রোডাক্টটা আমরা ইউজ করে থাকি সাধারণত টাইলস লাগানোর আগে। এটা আমরা টয়লেটেও ইউজ করতে পারি। টয়লেটের টাইলস থেকেও একটা ড্যাম্প আসতে পারে, যেটা আমরা সাজেশন দেই টাইলস লাগানোর আগে যেন এটা লাগানো হয়। আপনি একটু আগে বললেন রঙের কথা, আপনি আসলে ভিতরে রঙটা ইউজ করে থাকেন, সো এই রঙের ক্ষেত্রে আপনি কোন ধরনের ফিনিশকে বা কোন ধরনের ব্যাপারকে প্রায়োরিটি দিয়ে থাকেন? ম্যাট ফিনিশটাই আমি ইম্পর্টেন্স বেশি দেই। এর ভেতরে লাক্সারি সিল্ক এবং লাক্সারি শাইন, যেটা লাক্সারি সিল্কটা আপনার একটু ম্যাট থাকে, এটা আপনার ন্যাচারাল লাইটকে চারিদিকে ছড়িয়ে দেয়, এবং লাক্সারি শাইনটাও আপনার কাভারেজ বেশি। এছাড়া স্যার যদি কোনো স্পেশাল ওয়াল আপনি করতে চান, সেক্ষেত্রে কি আসলে কোনো স্পেশাল ডিজাইন আপনাকে হেল্প করতে পারে? আমার একটা প্রজেক্টে আমি এশিয়ান পেইন্টসের রয়্যাল প্লে ইউজ করেছি। ওইটাও সিঙ্গেল ফ্যামিলি হাউস ছিল, একটা ফিচার ওয়ালে ইউজ করেছি ওটা। থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আজকে আর্কিটেক্ট হেলালুদ্দিন স্যারের সাথে আমরা আসলে অনেক ইনফরমেটিভ একটা ডিসকাশন করলাম, যেখান থেকে আসলে আমরা জানতে পারলাম ড্যাম্পের সলিউশন কি হতে পারে, এবং যদি আমরা ওয়ালে নতুন কোনো ফিনিশ আনতে চাই সেটার জন্য আসলে আমরা কি কি প্রোডাক্ট ইউজ করতে পারি। আশা রাখি এই ব্যাপারগুলো আপনাদেরকে হেল্প করবে আপনাদের বাসাকে ডিজাইন করার ক্ষেত্রে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি স্থপতি বা পেশাদার প্রকৌশলী পরামর্শ প্রয়োজন বোধ করেন, সেটি আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.